তুই খেয়েছিস? মিথ্যা বলছিস না তো? ওই তামিমের কসম। আহান হেসে দেয়, হাসতে হাসতে বলে, তার মানে মিথ্যা বলছিস। বস, আমি খাবার নিয়ে আসছি। ডাইনিং এ গিয়ে আহান শালিকের মায়ের কাছে খাবার চায় আর জিজ্ঞেস করে সবাই খেয়েছে কিনা। শালিকের মা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আর খাওয়া, মেয়ে যে কাজ করেছে তাতে সমাজে মুখ দেখানোই দায়। শুধু শুধু প্যারা নিও না মামি, বড় কোনো অঘটন তো ঘটেনি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর ক্ষুধা লেগেছে অনেক, কি রান্না করেছো তাড়াতাড়ি খাইতে দাও। শালিকের মা একটা প্লেটে ভাত আর মুরগির মাংস বেড়ে দেন। আহান সেটা নিতে নিতে বলে, প্যারা না নিয়ে সবাই খেয়ে নাও, আর এই যে বুড়ি তুমিও গিলে নাও, নানাকে ওপারে আরো কিছুদিন শান্তিতে থাকতে দাও। মেয়াই যে কি পোলা পেটে ধরছে আল্লাহই জানে, বড়টা তাও জানো তা ছোটটা তো আস্ত শয়তান। এই শান্তা নিজের পোলাপানের লগে আমার মাইয়ার পোলাটিরও নষ্ট করছে। আমি জানি আমি শয়তান, এখন গালাগাল না দিয়ে খেয়ে নাও। কথাটা বলে আহান প্লেট নিয়ে শালিকের ঘরে যায়। শালিককে কয়েক লোকমা খাইয়ে দিতেই ওপাশ থেকে আহানের মায়ের ফোন আসে। আহান প্লেটটা বিছানায় রেখে কল রিসিভ করে। কই তুই খাবি না? মামার বাড়ি খাইতে আসছি, আজ তোমার ওখানে খাবো না। শালিক উড়াল দিয়েছি আর তুই গেছিস ওখানে পিকনিক করতে? কে বললো শালিক উড়াল দিয়েছে? ওই খাটাস বুড়িটা না? আহি, বিয়াদবির একটা লিমিট থাকে কিন্তু, ভুলে যাস না সে আমার মা, তোর নানু। মা গুনেছি। কিছু বললি না, তুমি ফোন কাটো, ক্ষুধা লাগছে, খাবো। কথাটা বলে আহান ফোন কেটে দেয়। শালিক খেতে খেতে বলে, আমি যে আকামটা করতে গিয়েছিলাম এটা এখন হট টপিক, তাই না? মেবি হতো না, ওই বুড়ি ছড়িয়েছে। এত আমার সাথে ঝগড়া করিস, ওই বুড়িকে কিছু বলতে পারিস না? শালিক তাচ্ছিলের হাসি হাসে। আমি কিছু করলেই তার আঘাত গিয়ে পড়ে আম্মুর উপর। মায়ের দিতে পর্যন্ত ছাড়ে না, বাবা মা নিয়ে গালাগাল তো আছেই। ভাইয়াও এই জন্য খুব একটা কিছু বলতে পারে না দাদুকে, আর আব্বু তো আব্বুই। বাদ দে, তাড়াতাড়ি খা, তোকে খাওয়ানোর পর আমি খাবো। শালিক খাবার চিবোতে চিবোতে বলে, আমার যে তুমি এমন করে খাওয়াচ্ছ, তোমার বউ এসব জানতে পারলে তোমাকে আস্ত রাখবে। বউ পরে নিজেই লজ্জা পাবে এসব শুনে। হেসে বলে আহান। শালিক সন্ধিহান দৃষ্টিতে চেয়ে বলে, মানে? ভাত গিল। সেদিন আহান আর বাসায় যায় না, সাদের ঘরে শুয়ে পড়ে। ফোনের ওয়াইফাই অন করতেই সাদের মেসেজে আহানের ফোন কেঁপে ওঠে। আহান, অঘটন হয়েছে বলে। কিসের অঘটন? শালিক বলে পালিয়েছে। সাদের রিপ্লাই আসে। আহান হাহা রিয়াক্ট দিয়ে বলে, শালিকের বাসায় আছে, শুধু শয়তান লাড়া দিয়েছিল, আমি চড়িয়ে শয়তান ঘাট থেকে নামিয়েছি। তুমি মিয়া ট্যুর এনজয় করো। কই তুই এখন? তোমার রুমে আলমারি থেকে তোমার টি শার্ট বের করতে গিয়ে একটা ওড়না পেলাম, পাঞ্জাবির সাথে পরার জন্য কিনেছো। তুই কোন সাহসে আমার আলমারিতে হাত দিছিস? কারণ আমি তোমার ছোট ভাই। ভাইয়া। খানিকটা আহ্লাদি কণ্ঠেই বলে আহান। এরই মধ্যেই আনানের মেসেজ আসে। আনান আহানের বড় ভাই, পুরো আহানের বিপরীত। একটা কারণে তার মায়ের উপর ভীষণ অভিমান, তাই সে মায়ের সাথে কথা বলে না। বাবাকেও এখনো বাবা বলে ডাক দেয়নি। অবশ্য আহান আনানের মা এক হলেও ওদের বাবা ভিন্ন। এর মধ্যেও লুকিয়ে আছে এক গভীর রহস্য আর অদ্ভুত কারণ। বুঝ হওয়ার পর না আনান বাবাকে মেনে নিয়েছে, আর না মাকে ক্ষমা করেছে। তবে ছোট্ট ভাই বোন আহান অহনাকে যথেষ্ট স্নেহ করে আনান। শালিককে এনেছিস? ভূতের 14 গোষ্ঠীকে ওর ঘাট থেকে নামিয়েছি, তারপর বাসায় এনেছি। বাসার পরিস্থিতি কেমন? ঠান্ডা। ওই বুড়ি শালিককে মেরেছিল, এখন থেরাপি দিয়েছি। আম্মু এদিকে দিয়ে রাগারাগি করছে, করুক গে, নানু মতোই হয়েছে। আগে আমায় তোমার মামির কাছে ফেলে ওখানে যেত, আর এখন তার দরদ উতলে পড়ে। স্বার্থপর মহিলা, আমায় না ঠকিয়েছে, তাই আমার এত রাগ মহিলার উপর। কিন্তু তোরও কিসের রাগ? বুঝবে না ভাইয়া, তোমার ভাই তো, প্রকাশ করলেও সব কিছু করতে পারি না। খোঁচা দিলি না, জেনেটিক্যাল স্বভাব বুঝাইলাম, কিন্তু তুই আমি তো আলাদা, বংশ তো একই, আর ভাই তো ভাই। মাঝে মাঝে নিজেকে অনেক লাকি লাগে যে আমি তোমার মতো ভাই পেয়েছি। 3টা বাজে, ঘুমা। আচ্ছা ভাইজান। হ্যাঁ রে শালিক, তুই নাকি তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিলি? খুব তো ভাব দেখাতি, কিন্তু তলে তলে যে এত কিছু করলি আমরা তো টেরও পেলাম না। সহপাঠীদের এমন কথায় খানিকটা হকচকিয়ে যায় শালিক। আজ 3 দিন পর সে স্কুলে এলো। মন ভালো করার জন্যই বলতে গেলে এক প্রকার জোর করে আহান শালিককে স্কুলে রেখে যায়। কিন্তু স্কুলে এসে মন ভালো তো দূরেই থাক, এই মুহূর্তে শালিকের আত্মহত্যা করতে ইচ্ছে করছে। বাস্তবতা এত কঠিন শালিকের জানা ছিল না। যাদের বন্ধু ভেবেছে তাদেরই কথার আঘাতে শালিকের হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে। আসলে দুনিয়াতে কেউ কারো আপন না, সব মরিচিকা। শালিক চোখ বন্ধ করে ব্রেঞ্চে মাথা রাখে। চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ে। স্কুলের ওয়াশরুমে চলে যায় শালিক। ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের দেয়ালে অনবরত ঘুষাতে লাগে শালিক। একসময় চামড়া ফেটে রক্ত ঝরতে লাগে। যেহেতু শালিকের হিমোফোবিয়ায় আক্রান্ত, তাই রক্ত দেখেও শরীর কাঁপতে লাগে। যত দ্রুত সম্ভব রক্ত পানি দিয়ে ধুয়ে তার উপর টিস্যু চাপা দেয়। কোনো রকমে সেদিন শালিকের দিনটা যায়। ক্লাসের লাস্ট ব্রেঞ্চে মাথা রেখেই পুরো পিরিয়ড কাটিয়ে দেয় শালিক।
স্কুল ছুটি হলে স্কুল থেকে বের হয় শালিক আহানকে দেখতে পায়। ভাইয়া? ফিজিক্স প্রাইভেট শেষ, তো স্কুল ছুটিরও সময় হয়ে গেছে, তাই ভাবলাম নিয়ে যাই তোকে। শালিকার কথা না বাড়িয়ে বাইকে ওঠে। আহান বাইক স্টার্ট দিয়ে বলে, কেমন গেল সারাদিন? আলহামদুলিল্লাহ। খানিকটা উদাস কণ্ঠে বলে শালিক। আহান আন্দাজ করতে পারে শালিকের মন ভালো নেই। খানিক দূরে যাওয়ার পর আহান বাইক থামায়। থামালে যে? নাম, দরকার আছে। শালিক নামে। আহান বাইকটা পার্কিং করে শালিককে বাইকের পাশে দাঁড়াতে বলে, যেন কোথায় চলে যায়। শালিকের দাঁড়ানো স্থানের পাশে ছিল একটা বড় কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের ফুলে ছেয়ে গেছে পুরো রাস্তা। শালিক রাস্তা থেকে কয়েকটা ফুল তুলে আনমনে দেখতে লাগে। তোর হাতে কি হয়েছে? আহানের আকস্মিক প্রশ্নে খানিকটা কেঁপে ওঠে শালিক। শালিক কিছু বলার আগে আহান এসে ওর হাতটা ধরে। এমন হলো কিভাবে? গায়ে এতই জোর, দেওয়ালে ঘুষি দিস? রাগ উঠলে শরীরে আপনা আপনি শক্তি চলে আসে, নিম্ন স্বরে বলে শালিক। আহান ভ্রুকুচকে বলে, রাগ উঠলো কেন? ওই যে ওরা খোঁচা দিয়ে কথা বলছিল অনেক। তাই তুই এত সুন্দর হাতটাকে এভাবে আঘাত করবি? যে হাত ভুল মানুষের হাত ধরে সে হাত কিভাবে সুন্দর হয় বলতে পারবে আহি ভাইয়া? আহান শালিকের এমন প্রশ্নের উত্তর খুঁজে পায় না। বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে মেয়েটা ভেতর ভেতর একদম ভালো নেই। বেশ বড়সড় আঘাত পেয়েছে মেয়েটা। আহান শালিকের মন অন্যদিকে নেয়ার জন্য আলতো করে ওর মাথায় থাপ্পড় মারে। শালিক আহ বলে ওঠে। আহান প্যাকেট থেকে শালিকের হাতে আইসক্রিম দিয়ে বলে, খা, গিল, মন শরীর মাথা সব ঠান্ডা হয়ে যাবে। জুনের শুরু, সূর্যের তেজে প্রকৃতি মৃতপ্রায়। মাইগ্রেনের তীব্র ব্যথায় শালিকার আজকে স্কুলে যায়নি। তার মধ্যে চলছে পিরিয়ড। মনে হচ্ছে পেটে কেউ সজোরে হাতুড়ি পেটা করছে। ঘরের সব জানালা দরজা বন্ধ করে অন্ধকারে শালিক শুয়ে আছে। বমি বমি ভাবও আছে কিছুটা। ভাবনা শেষ হতে না হতেই শালিকের মুখ ভরে বমি আসে। ছুটে যায় সে ওয়াশরুমে। ওয়াশরুমের পাশেই দাদির রুম। শালিককে মুখ ভরে বমি করতে দেখে দাদির মাথায় হাত। চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেন তিনি। ওরে খোদারে, সর্বনাশ হইয়া গেছে। মায়াটাই আকাম কোকাম কইরা পেটের মধ্যে বাচ্চা ভরছে রে। শ্বাস শ্বাস, আমাকে সব শ্বাস। বাথরুম থেকে শালিক সবই শুনছিল। রাগে ওর গা কাঁপতে শুরু করে। শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে মিসেস শান্তা ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মা? কি হয়েছে তোমার মাইয়ার জিগাওগা? আমার জিগাওগা? কইছিলাম বিয়া দেইগা। কেরা হনে কার কথা? এখন মানিজ্জত লইয়া টানাটানি। তোমার মায়া পেটের মধ্যে বাচ্চা ভরছে। শাশুড়ির কথা শুনে মিসেস শান্তা ভ্রুকুচকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। পাগল তার শাশুড়ি নাকি সে নিজেই, নাকি শালিক তার বুঝে আসে না। দৌড়ে ওয়াশরুমে মেয়ের কাছে যান। গিয়ে দেখেন শালিক হাত মুখ ধুচ্ছে। শালিক কোনো কথা না বলে বাথরুম থেকে বেরিয়ে যায়। বেরোতে না বেরোতে দাদির কথা আবার শুরু হয়। কই ওই পোলাটা কই? পেটের মধ্যে বাচ্চা ভরে দিয়ে কোনো পালাইছে? চুপ! আর একটাও যদি উল্টাপাল্টা কথা বলেছো বুড়ি। হাসা কথা তো উল্টাপাল্টা লাগবই। তুমি মনে হয় আমার পেটের ভিতর ঢুকে বাচ্চা দেখে আসছো। জীবনে এই লেভেলেরই ভাই কনফিডেন্স দরকার। পিরিয়ড চলছে আবার বাচ্চা। আব্বু ফুবি যখন পেটে তখন তোমার পিরিয়ড হতো? বলদ হতে পারি, কিন্তু তাই বলে অতটাও বলদ না যে জানবো না প্রেগনেন্সির সময় মানুষের পিরিয়ড অফ থাকে। শালিকের করা কথায় দাদি চুপ হতে বাধ্য হয়। শালিক চুলের খোপা করতে করতে ঘরের দিকে পা বাড়ায়। রেস্টুরেন্টে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আনান। অর্ডারকৃত খাবার এখনো আসেনি। পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরে কয়েকটা টান দিতেই মেয়েলি কণ্ঠস্বর আহানের কর্ণকুহরে বাজে। এক্সকিউজ মি স্যার, এখানে স্মোকিং অ্যালাউ করা হয় না। মেয়েলি কণ্ঠস্বরটাকে অনুসরণ করে তার দিকে তাকাতেই আনান শ্যামবর্ণের একটা মেয়েকে দেখতে পায়। লম্বা চওড়া গড়নের মেয়েটার পরনে ছিল ওয়েটারদের ইউনিফর্ম। ঠোঁটে নুট কালারের গোলাপি শেডের লিপস্টিক আর কিঞ্চিত হাসি। আনান ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আনানের তাকানোতে মেয়েটা কিছুটা ইতস্তত বোধ করে। নার্ভাস কণ্ঠে বলে, সরি স্যার। আনান কোনো কথা বলে না, এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা আরো ইতস্তত বোধ করে। আনানের থেকে কোনো রেসপন্স না পেয়ে মেয়েটা চলে যায়। আনান তখনও এক দৃষ্টিতে মেয়েটার যাওয়ার পানে চেয়ে আছে। আনানের এরূপ আচরণে আনানের বন্ধুরাও বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে। শালার জীবনে মেয়ে দেখিস নাই? এমন করে মেয়ে দেখার কি আছে? তুষার বলে। আনানের ঘোর তখনও কাটেনি। বাধ্য হয়ে আনানের পিঠের মধ্যে চড়ই মারে তুষার। হকচকিয়ে ওঠে আনান। কি হয়েছে? ঘোড়ার ডিম, মেয়েটাকে এইভাবে দেখার কি ছিল? অনেক কিছু ছিল। তোর শালা এখনো ঘোর কাটে নাই? তুষারের কথা শেষ হতে না হতে ওই মেয়েটা খাবার নিয়ে আসে। টেবিলে রেখেই সে চলে যাচ্ছিল। এমন সময় আনান মেয়েটাকে পেছন থেকে ডাক দেয়। এক্সকিউজ মি মিস। মেয়েটা থেমে যায়। আনান মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটা সন্দিহান দৃষ্টিতে আনানের দিকে তাকায়। আপনার নামটা জানতে পারি? মেয়েটা আপাদমস্তক আনানকে পর্যবেক্ষণ করে বলে, জুই। আগে পরে কিছু নাই? ফারজানা হক জুই। থ্যাংক ইউ। কথাটা বলেই আনান চলে যায়। জুই তির্যক দৃষ্টিতে আনানের দিকে চেয়ে থাকে। যত সব বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়ে দেখলে ময়না পাখির মতো ছলাৎ ছলাৎ করে নাচে। খাওয়া শেষ হলে বিল পে করে আনান ও তার বন্ধুরা বের হয়। বের হওয়ার সময় আনানের চোখ জোড়া সে প্রেয়সীকেই খুঁজছিল। পেয়েও যায়। সহকর্মীর সাথে গল্প গুজবে ব্যস্ত। শ্যামাঙ্গিনী শান্ত শীতল স্নিগ্ধ হাসি আর কারো মনে ঝর্ণা তুললেও আনানের হৃদয় তীব্র ঝড় তোলে।
লাভ এট ফার্স্ট সাইট বোধহয় একেই বলে। মরুভূমির বুকে এভাবেও শ্রাবণের প্রেম বর্ষণ হতে পারে। আনানের চাহনি দেখে তুষার বুঝতে পারে আনানের মনে কিছু একটা চলছে। কাঁধ দিয়ে আনানকে ধাক্কা দেয়। কি রে, তোর মতো ছেলের মনে বসন্ত এলো নাকি? নাম্বার এনে দেবো? আরে না, হতে পারে। তোর জন্মের আগে তোর বাবা মারা গেছে, আর জন্মের পর মা। বুঝ তুই কেমন কুফা, বাপ মাকে তো খেয়েছিসই, এখন আমাদের খাওয়ার ধান্দায় আছিস। খেতে বসেছিল জুঁই। মামির এমন কথায় জুঁই আর খাবার মুখে তুলতে পারে না। ঠিকই তো, একটা মেয়ে কত বড় কুফা হলে তার জন্মের আগে বাবা আর জন্মের পর মা মারা যায়। ভালোই ভালোই বলছি সম্পত্তিগুলো তোর মামা বা আমার নামে লিখে দে। কখনোই না, এই সম্পত্তির লোভে অন্তত আমায় থাকতে দিয়েছ। লিখে দিলাম এই রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে তোমরা দুবারও ভাববে না। খুব চুপা হয়েছে দেখা যায়, ছিলই না বা কবে। চুপ করে কতদিনই থাকবো। রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে নিজে পড়াশোনা খরচ চালাচ্ছি, শুধু মাথা গুঁজে ঠাইটুকুই দিয়েছ। আগে তো দাদা বাড়িতেই থাকতাম, এসেছির সময় দাদি মারা গেল, 2 বছর হলো তোমরা আশ্রয় দিয়েছ। অসুবিধা হলে বলো, আমি বেরিয়ে যাব। জুঁইয়ের কড়া কথায় মামির কথার মন বদলে যায়। জুঁই তাদের কাছে সোনার ডিমপাড়া হাঁস, এভাবে হাতছাড়া হয়ে যায়। মামি কৃত্রিম হাসি দিয়ে জুঁইয়ের পাশে যান, মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, ধর পাগলি, মজা করলাম। তুই এভাবে কষ্ট পাবি জানলে কখনোই এমন মজা করতাম না। এতদিনও আমার সাথে যা যা করেছো সেগুলোও কি মজা মামি? কথা শোনানো, মরা বাপ মাকে তুলে গালিগালাজ, এগুলোও তোমার মজা? সত্যি বলতে মামি, তোমার মজাগুলো খুবই সস্তা আর নিম্ন মানসিকতার। রাত প্রায় 3টা। আনান বিছানায় শুয়ে আছে, ঘুম নেই তার চোখে। জুঁইকে দেখার পর থেকে তন্দ্রা যেন তার অক্ষি যুগল থেকে চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু আনান এই অনুভূতিকে আগাতে দিতে চায় না। জেনে শুনে আনান একটা মেয়েকে তার জীবনের সাথে যুক্ত করে মেয়েটার জীবন নষ্ট করে দিবে কেন? বাবা নেই, মা থেকেও নেই, যদিও আশরাফ সাহেব আনানকে যথেষ্ট স্নেহই করেন, কিন্তু তারপরও সে লোকটাকে মন থেকে মেনে নিতে পারেনি। আরিফ সাহেব রোড অ্যাক্সিডেন্টে গত হওয়ার পর আনানের আর কাউকে বাবা ডাকা হয়নি, আর হবেও না, কারণ বাবা তো বাবাই। পৃথিবীতে অনেক কিছুর বিকল্প থাকলেও মা বাবার কোনো বিকল্প হয় না। আনানের মা পেশায় একটা কলেজের প্রভাষক। আনানের বাবা বেঁচে থাকতেই তার চাকরিটা হয়। তেরা স্বভাবের আরিফ সাহেব স্ত্রীকে খুব কড়া নজরে রাখতেন। আরিফ সাহেবের বড় ভাই আশরাফ সাহেব প্রবাসে থাকায় তার আর বিয়ে করা হয়ে ওঠেনি। আরিফ সাহেবের গত হওয়ার পর আনানের দাদা দাদি আনানের মায়ের সাথে তার বিয়ে দেন। আনানের তখন বয়স 5 কি 6 হবে। তখন স্বামী পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন মিসেস লাকি। আশরাফ সাহেব আরিফ সাহেবের বিপরীত ছিলেন, যার দরুন তিনি স্ত্রীকে খুব একটা কিছু বলতেন না। বেতন শুরু হয়, আনানের মায়ের আচার আচরণ আরো উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। আগে বোরকা পরে বের হতেন যে মহিলা, এখন সে মহিলা কোনো রকমে গলায় ওড়না ঝুলিয়ে যান। আনানের স্পষ্ট মনে আছে, আনানের দাদা দাদি এই বিষয়ে কিছু বললেই আনানের মা তাদের সাথে বেয়াদবি করতেন, চিৎকার করে বলতেন, কারো কামাইয়ে খায় না, নিজের কামাইয়ে খায়। অযোগ্যরা ক্ষমতায় গেলে যা হয় আর কি। এরকম আচার আচরণের জন্যই আনানের মন থেকে উঠে যায় ওর মা।